আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বরগুনা এক আসনের মাননীয় সাংসদ মাহমুদুল হাসান অলিউল্লাহকে নিয়ে তার প্রতিপক্ষরা যে যতগুলা ক্রিটিসিজম করেছে এর ভিতরে অন্যতম দুটা ক্রিটিসিজম হচ্ছে তার সোশ্যাল কমিউনিকেশন আর একটা হচ্ছে যে পলিটিক্যাল ইনভলভমেন্ট। এই দুটো বিষয়ে আজকে একটু কথা বলি। দেখুন, মাননীয় এমপি মহোদয়কে ডিফেন্ড করার কোনো উদ্দেশ্য আমার নেই, কারণ হচ্ছে কি ক্রিটিসিজম ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি। তো স্বাভাবিকভাবে জনগণ তাকে সমালোচনা করবে, জনগণ সবার তার কার্যক্রম ভালো লাগবে ব্যাপারটা তা না। উনি কাজ করবেন, জনগণ কিছু ওয়েল অ্যাকসেপ্ট করবে, কেউ অ্যাকসেপ্ট করবে, কেউ ক্রিটিসিজম করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা মাননীয় সংসদ মহোদয়কে ডিফেমিং করতে আছেন, এই ডিফেমিং এর এগেনস্টে আমার প্রোটেস্ট। এটা হচ্ছে আমার ক্লিয়ার অবস্থান, কারণ আমি আগেও বলেছি আমি ওই আসনের একজন ভোটার। এমপি মহোদয়ের যে সোশ্যাল আপনার কোলাবোরেশন নিয়ে যে ক্রিটিসিজমটা হচ্ছে, এটা একটু আমি বলি যে মানে সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল অ্যাক্টিভিজম বা সোশ্যাল কোলাবোরেশন, এটা এমপি মহোদয় শুধু নিজে না, এটা তাদের পারিবারিক দীর্ঘদিনের একটা ঐতিহ্য। দীর্ঘদিন থেকে পর্যন্ত তাদের পরিবার থেকে এই কাজগুলো তারা করে আসছে। এর ভিতরে আছে শিক্ষা প্রতিষ্ঠান, দরবার, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা সহায়তা, নীলা বোর্ডিং, এই ধরনের অনেক কাজ তারা পারিবারিক ভাবে করে। তাদের পরিবারের কিন্তু কোনো আপনার যে গতানুগতিক পলিটিক্যাল ইনভেস্টমেন্ট বা পলিটিক্যাল বিজনেস নাই। তারা জাস্ট কর্তৃক সূত্রে পাওয়া যে সম্পত্তি এবং একজন ইসলামিক স্কলার হিসাবে ওনার যে অনারিয়াম, এটাই একমাত্র বৈধ আয়ের উৎস। আর এই উৎস দিয়া তারা মাদ্রাসা, মসজিদ, লিল্লা বোর্ডিং, এতিমখানা, দরবার, মেহমানখানা, এই যে প্রতিষ্ঠানগুলো এগুলো তারা চালায় এবং এগুলো তাদের নিজস্ব সম্পত্তিতে, নিজস্ব জমিতে, যার বাজার মূল্য বর্তমানে প্রায় কয়েক কোটি টাকা। এখন আপনি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাকচুয়ালাইজেশন বা অর্গানাইজেশন এই সম্পর্কে আপনার কি ডেফিনেশন আমি জানি না, কিন্তু সমাজ বিজ্ঞানের ভাষায় যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী বলছি যে এমপি মহোদয় তারা পারিবারিক ভাবে উনি নিজেই প্রথম না, ওনার পরিবার মানে ওনার বাবা থেকে শুরু করে তাদের এই অ্যাক্টিভিজম সমাজে চালু আছে। এখানে আপনার কথায় মানুষ বিভ্রান্ত হবে এমনটা আশা করেন না। হ্যাঁ, আর যদি এমন হয় আপনি না জেনে কথা বলছেন, তাহলে আপনাকে সোর্স গুলো আমি দিচ্ছি। এরপর আসেন এমপি মহোদয়ের পলিটিক্যাল ইনভলভমেন্ট এবং পলিটিক্যাল লিডারশিপ নিয়ে যারা প্রশ্ন করছেন তাদের উদ্দেশ্যে একটু বলি। আপনি কবে পলিটিক্সে আসছেন আমি জানি না, হয়তো বলতে পারেন যে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি, কিন্তু ছাত্র হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি পলিটিক্স ছিলেন না। কিন্তু আমার বর্তমান যে এমপি মহোদয়, উনি জন্মগতভাবে একজন পলিটিশিয়ান। ওনার বাবা প্রয়াত পিসা হুজুর, উনি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার দিন থেকে একজন কেন্দ্রীয় এবং শীর্ষস্থানীয় নেতা ছিলেন। উনি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বরগুনাতে 4টা সংসদ নির্বাচন করেছেন। আপনার 80-র দশকে, এবার 91, 96 এবং 2001 সালে এই 4টা সংসদ নির্বাচন করে বরগুনার রাজনীতিতে যে কি পরিমাণ প্রভাব বিস্তার করতে পেরেছিলেন, এটা আপনার ভোটের রেশিও দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন আপনি ধরেন 1991 সালের নির্বাচনে মরহুম পিসা হুজুর 26% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। সেখানে বিএনপির প্রার্থী জনাব ফজলুল হক সগীর, উনি পেয়েছিলেন 21% ভোট এবং তার অবস্থান ছিল তৃতীয়। এরপর 1996 সালের নির্বাচনে মরহুম পিসা হুজুর 24% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান ছিল এবং বিএনপির যিনি প্রার্থী ছিলেন আব্দুর রহমান খোকন, উনি পেয়েছিলেন আপনার 16% ভোট, অবস্থান ছিল তৃতীয়। 2001 সালে একটা বিশেষ পলিটিক্যাল সেশনে যে নির্বাচন হয়, ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জনাব দেলাওয়ার হোসেন বিজয়ী হয় এবং ওই নির্বাচনেও মরহুম পিসা হুজুর 3 নম্বর অবস্থানে ছিলেন। এবং ওই 2001 সালে যখন বিএনপির জয় জয় করে এবং সারা বাংলাদেশে একটা ব্যাপক মেসাকার ভূমিধস একটা জয় পাইলো এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম যে 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করলো, ওই সময়ও বিএনপি বরগুনাতে জামানত হারিয়েছিল। তখনকার যে বিএনপি প্রার্থী ছিলেন তিনি মাত্র 1100 ভোট পেয়েছিলেন। তো আপনি রাজনৈতিক ভাবে ভোটের মাঠে আপনার প্রার্থীর এক্সপিরিয়েন্স কি আর মাননীয় সংসদ সদস্য এবং তার পরিবারের এক্সপিরিয়েন্স। এখানে আরেকটা কথা বলি যে আমাদের যে মাননীয় সাংসদ, উনি কিন্তু এইবারই প্রথম নির্বাচন করেনি। উনি এর আগে 2018 সালে যে রাতের নির্বাচন বলি আমরা, ওই নির্বাচনেও কিন্তু পার্টিসিপেট করেছিলেন এবং ওই নির্বাচনে তিনি দ্বিতীয় অবস্থান ছিলেন। আর 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু উনি 49% মানে মোট কাস্টিং ভোটের 49% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওনার মোট ভোট ছিল 1,40,000 প্লাস। আর ওনার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ছিলেন, উনি পেয়েছিলেন 1,34,000, যারা আপনার শতকরা হিসাব করলে 47% ভোট, প্রায় 4,000 ডিফারেন্সে বিএনপি প্রার্থী ওনার কাছে হেরে দেন। তো এই যে একটা নির্বাচনী পরিসংখ্যান বললাম,
তো আপনি কি মনে করেন যে দশকের পর দশক, যুগের পর যুগ একটা পরিবারকে, একটা রাজনৈতিক দলকে মানুষ ভোট দিয়ে যাচ্ছে না বুঝে, ভুল বুঝে বা অবুঝতার কারণে বা মূর্খতার কারণে? এটা যদি আপনাদের ক্যালকুলেশন হয় তাহলে হইতে পারে, কারণ এটা আপনার আপনার যোগ্যতা, এটা আপনার মেন্টালিটি, এটা আপনার ক্যারেক্টার। কিন্তু আমার কথা হচ্ছে যে কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষ ভুল করে না। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত অবশ্যই গণতন্ত্রের বেস্ট মতামত, এটা আপনাকে মানতে হবে। বিএনপি কোনোদিন বরগুনা এক আসনে নির্বাচনে জয়ী তো দূরের কথা, দ্বিতীয় অবস্থানেও আসতে পারেনি, বরং তাদের জামানত হারানোর ইতিহাস আছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা এক আসনে সবসময় দ্বিতীয় অবস্থানে ছিল। যেহেতু এখানে সবসময় বিজয়ী আসছে আওয়ামী লীগ, তো আওয়ামী লীগের অ্যাবসেন্সে আপনার ইসলামী আন্দোলনের প্রার্থী জয়ী হবে, এটা কি স্বাভাবিক ছিল না? আর বিএনপি যেহেতু এই প্রথম তার দ্বিতীয় অবস্থানে আসছে আওয়ামী লীগের অ্যাবসেন্সে, বরং আপনি বলতে পারেন এটা একটা অস্বাভাবিক ব্যাপার, কারণ এত শতাংশ ভোট, 47% ভোটের কাছাকাছি তো বলো, সর্বোচ্চ তাদের ভোটের শতাংশ ছিল 21%, 1991 সালে ফজলুল হক সগীরের প্রাপ্তি। এরপর বিএনপি কোনোদিন এত ভোট পায়নি। এবার লিডারশিপের যে কথাটা বলছেন, আমি বলি মাহমুদুল হাসান অলিউল্লাহ বর্তমান বরগুনা জেলা ইসলামী আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক এবং নবগঠিত ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য। ওনার তত্ত্বাবধানে বরগুনা জেলা কমিটি বরগুনা জেলার 2টি আসনে লড়াই করেছে। এক বরগুনা একে তো উনি নির্বাচন করে জয়ী হয়েছেন এবং বরগুনা 2তে সম্মানজনক ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান ছিল। এই যে একটা নির্বাচন হয়ে গেল, সংসদ নির্বাচনে, এই নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো নেতা কর্মী বা সমর্থক শুভাকাঙ্ক্ষী তাদের নেতৃত্ব নিয়ে কোনো কথা বলেনি, ভিতরে কোনো গ্রুপিং হয়নি এবং আপনার নমিনেশন বাণিজ্য হয়নি, টোটালটা পাবলিক স্পেসে ওপেন হয়েছে। পক্ষান্তরে আপনাদের দলে যিনি নমিনেশন পেয়েছিলেন বা নির্বাচনে পেয়েছিলেন, উনি ওপেন স্পেসে পাবলিক ফোরামে কিন্তু বক্তব্য দিয়েছেন যে বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃত্ব তার সাথে গদ্দারি করেছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব তাকে মানে কোঅপারেট করেনি, এই জন্য উনি নির্বাচিত হতে পারেনি। এটা কিন্তু ওনার মুখের কথা, আমার না। এর চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আপনার নির্বাচনের সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর বিএনপি যখন তাদের নমিনেশন ডিক্লেয়ার করে, এই নমিনেশন ডিক্লেয়ার করার পর স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃত্ব জোট বেঁধে কেন্দ্রে চিঠি দিয়েছিল তাদের নমিনেশন পেপার প্রত্যাহার চেঞ্জ করার জন্য। তার মানে আপনাদের নেতার প্রতি আপনাদের নেতৃত্বে যে কতটুকু আনুগত্য আছে, এটা আপনি এখন ইচ্ছা করলে মিলাই দেখতে পারেন বা আপনি হিসাব করে দেখতে পারেন। এখন স্বাভাবিকভাবে আপনারা অনেক প্রশ্ন করবেন, অনেক সমালোচনা করবেন, করতে পারেন, কারণ আপনি যে প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তর আমি দেবো না। কেন দেবো না? কারণ কোনো মিথ্যাচার কখনো সমালোচনা হতে পারে না, কোনো প্রপাগান্ডা কোনো সমালোচনা হতে পারে না। একজন রাজনৈতিক লিডারের ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় টেনে আনা কোনদিন রাজনীতি হতে পারে না। এগুলি হচ্ছে যদি আপনি এক পাঁচ লাইন করেন তাহলে হচ্ছে এটা নোংরামি। তো আপনারা নোংরামি করবেন, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনাদের নোংরামির উত্তরে আরেকটা নোংরামি করার মতো মানসিকতা আমরা বিয়ার করি না। ইটস ট্রু। মাননীয় সাংসদ জনাব মাহমুদুল হাসান অলিউল্লাহর তার দীর্ঘ জীবনের যে রাজনীতি বলেন বা তার সোশ্যাল এনভায়রনমেন্ট বলেন অথবা ইসলামিক স্কলার হিসেবে বলেন, তার বিরুদ্ধে কখনো কোনো ফৌজদারি মামলা ছিল না, তার বিরুদ্ধে কোনো ভূমি দখল, তার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, তার বিরুদ্ধে টেন্ডারবাজি এগুলি কিন্তু ছিল না, এবং এখনো নাই। ওনার শত্রু তো তাকে এই কথা বলতে পারবে না যে চাঁদাবাজি করছে বা টেন্ডারবাজি করছে। আপনাদের নেতাদের একটু ব্যাকগ্রাউন্ড কেটে দেখেন। আমি আবার বলছি, আপনাদের নেতাদের সমালোচনা করার উদ্দেশ্য না, কিন্তু যারা মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে সমাজের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন বা বিভ্রান্ত করতে চান, তাদের উদ্দেশ্যে বলছি। হ্যাঁ, এই আপনারা যেই জনগণকে টার্গেট করে এই মিথ্যা বিভ্রান্তি গুলো চাচ্ছেন, আমি জনগণের উদ্দেশ্যে কিছু বলবো না, কারণ এই জনগণ জানে, এই জনগণ কেওড়াবুনিয়া পিরসাব কি, কেওড়াবুনিয়া দরবার কি, ইসলামী আন্দোলন কি, মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ কে, এটা তারা সবাই জানে। যদি না জানতো তাহলে আপনার আজকে সেই 80-র দশক থেকে অদ্যাবধি পর্যন্ত আপনাদের থেকে অর্থাৎ বিএনপি থেকে ইসলামী আন্দোলনের ভোট বেশি হতো না, এবং ইসলামী আন্দোলন কখনোই আপনার বিএনপির উপরে থাকতো না। যেহেতু এই ঘটনাটা একটা ধারাবাহিকতা তৈরি হয়েছে, তো আমার মনে হয় না যে এই জনগণকে বোঝানোর কিছু আছে। কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে যারা এই মিথ্যা প্রপাগান্ডা গুলো ছড়ান, দেখুন এটা দিয়ে হয়তো বা আপনি মানসিক প্রতিক্রিয়া পেতে পারেন, এই ধরনের মিথ্যা কথা বলে বা মিথ্যা তথ্য দিয়ে আপনি নিজে হয়তো স্যাটিসফাই হতে পারেন, কিন্তু মনে রাখবেন জনগণ আপনাদের এগুলো অ্যাকসেপ্ট করে না। যাই হোক, আজকে আলোচনা এই পর্যন্তই। এর পরের দিন মাননীয় সংসদ সম্পর্কে যে আরেকটা অভিযোগ আছে, টেন্ডার এবং আর্থিক লেনদেন, ওইটা নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।